শেষ পর্যন্ত দেশে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজের দেশে ফিরতে চলেছেন এবার মুজিব কন্যা। হাসিনার দেশে ফেরার ঘোষণাতেই তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। সংবাদ মাধ্যমে হাসিনার মন্তব্য প্রকাশ্যে আসতেই তার বক্তব্য প্রচারের ওপর দেশের সংবাদ মাধ্যমগুলোর জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে আবার ওই এনসিপি নেতা নাহিদ ইসলাম। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হতে পারে? দেশে ফিরেই কি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে হাসিনাকে, নাকি তার আগে সম্পূর্ণ আইনি আপিলের সুযোগ পাবেন তিনি? বাংলাদেশের আইন অনুযায়ী সেই আপিল প্রক্রিয়া কিভাবে এগোবে? শেখ হাসিনার পক্ষে কি বিদেশি আইনজীবীরাও ডিফেন্স টিমে অংশ নিতে পারবেন? হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই ভারতের আইনি পদক্ষেপ বা কূটনীতি বদলে দেবে কি সব কিছু? হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কই বা কোন দিকে মোড় নিতে পারে? বাংলাদেশের মাটিতে নতুন করে পাকিস্তানিদের দাদাগিরি কিসের ইঙ্গিত দিচ্ছে? হাসিনাকে নিয়ে কোন পথে এবার হাঁটতে চাইছে তারেক রহমানের সরকার? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ডিসেম্বরে কি বাংলাদেশে ফিরছেন মুজিব কন্যা শেখ হাসিনা? আপনারা জানেন যে গত প্রায় 2 বছর ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলন ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের বিশেষ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে একাধিকবার দিল্লির কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছে ঢাকা। এবার হাসিনা নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার এই বিস্ফোরক বার্তাটি দিয়েছেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তার প্রাণ সংশয়ের একটা ঝুঁকিও রয়েছে, তবুও তিনি ফিরবেন বলেই জানিয়েছেন রয়টার্সকে। টেলিফোন সাক্ষাৎকারে হাসিনার মন্তব্য, ওরা হয়তো আমাকে দেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতেই হবে। মৃত্যু যদি আসেই তবে তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার মা বাবাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে তার দলের নেতা কর্মীরা চরম অত্যাচারের শিকার হচ্ছেন, তাই তাদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুজিব কন্যার ওই সাক্ষাৎকারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কারো চাপে বা প্রত্যর্পণ চুক্তির অধীনে নয়, বরং তিনি নিজে থেকেই গিয়ে আদালতে আইনি লড়াই লড়বেন এবং আত্মসমর্পণ করবেন। পাশাপাশি নিজের সরকারের ভুল স্বীকারও করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তার বক্তব্য, মানুষ মাত্রই ভুল হতে পারে, আমাদের সরকারও হয়তো কিছু ভুল করেছে, তবে সেই ভুলের বিচার করার অধিকার কেবল বাংলাদেশের জনগণের রয়েছে, কোনো অবৈধ বা অসাংবিধানিক সরকারের নয়। এছাড়াও তিনি বর্তমান সরকারকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেবার দাবিও জানিয়েছেন। পাশাপাশি আবার উল্লেখ করেছেন যে তিনি অলরেডি নির্বাচনে বসেই দলের পুনর্গঠনের কাজ শুরু করেছেন এবং দেশের 300টির সংসদীয় আসনের মধ্যে 125টির নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠকও করেছেন। সাক্ষাৎকার শেষে শেখ হাসিনা ফের জানিয়েছেন যে তিনি কাপুরুষ নন এবং বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে নিজের জীবন দিতেও তিনি প্রস্তুত। আর রয়টার্সে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পরেই তার বক্তব্য প্রচারে নতুন করে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার রাতেই সেদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীন তথ্য অধিদপ্তর এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমকে শেখ হাসিনার কোনো বক্তব্য বা সাক্ষাৎকার বা ভিডিও প্রচার না করার নির্দেশ দিয়েছে। তারেক রহমানের সরকার পরিষ্কার জানিয়েছে 2024 সালের 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই আদালতের নির্দেশই এখন কার্যকর রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও ভিডিও বার্তা সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না। তাই টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং ফেসবুক, ইউটিউব সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন যে আদালতের আগের রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ সরকার আসলে সংবাদ মাধ্যমকে সতর্কবার্তায় দিয়েছে। এর আগেও ভারতের একটি সংবাদ মাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল সে দেশের সরকারের ওই তথ্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এবার রয়টার্সে হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর সেই নিষেধাজ্ঞাই আবার জোর দিয়ে জানানো হয়েছে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আবার এনসিপি নেতা নাহিদ ইসলাম। তার বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে তা হওয়া উচিত আদালতের দেওয়া মৃত্যুদণ্ড রায় কার্যকরের জন্য। তিনি বলেছেন, আদালতের রায় ইতিমধ্যেই হয়েছে, তাই সরকারকে আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার উদ্যোগ নিতে হবে। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে হবে তা তার সিদ্ধান্ত নয়। বিষয়টি বাংলাদেশ সরকার এবং ভারতের মধ্যে কূটনৈতিক সমঝোতার ওপরেই কিন্তু নির্ভর করবে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনের ওই নেতা নাহিদ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হতে পারে? দেশে ফিরেই কি তবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে হাসিনাকে, নাকি তার আগে সম্পূর্ণ আইনি আপিলের সুযোগ পাবেন তিনি? দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে সরাসরি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি এবং সুপ্রিম কোর্টের সাংবিধানিক নিয়মের ওপর। আইনি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরলেই হাসিনাকে প্রথমে গ্রেপ্তার করা হতে পারে, আর তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতে তোলা হবে তাকে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হতে পারে। তবে আত্মসমর্পণের পর তিনি আর পলাতক আসামি হিসেবে কিন্তু বিবেচিত হবেন না। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করার পূর্ণ আইনি অধিকার কিন্তু হাসিনার থাকবে। অর্থাৎ আপিলের শুনানি এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা যাবে না। আপিল বিভাগ যদি মৃত্যুদণ্ড বহাল রাখে তারপরেও পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকবে। সেটিও খারিজ হলে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন মুজিব কন্যা। ফলে রাজনৈতিক মহল থেকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি উঠলেও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ আপিল এবং সাংবিধানিক প্রক্রিয়া শেষ না করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা কিন্তু সম্ভব নয়। আবার অনেকের মনেই প্রশ্ন জাগছে যে শেখ হাসিনার পক্ষে কি বিদেশি আইনজীবীরা মামলা লড়তে পারেন? দেখুন, এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবেই সাংবাদিকদের জানিয়েছেন যে শেখ হাসিনা সহ এই ধরনের মামলার যে কোনো আসামি চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সুযোগ রাখা হয়েছে এবং প্রসিকিউশনও এই বিষয়ে আপত্তি করবে না বলে জানিয়েছেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, বিদেশি আইনজীবীরা আইনি পরামর্শ দিতে এবং ডিফেন্স টিমের অংশ হতে পারলেও বাংলাদেশের আদালতে সরাসরি সওয়াল জবাব করতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের প্রয়োজনীয় অনুমতি এবং নিবন্ধনের শর্ত পূরণ করতে হবে। এখন প্রশ্ন যে হাসিনার মামলায় ভারতের ভূমিকা কি হতে পারে? ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে? হাসিনাকে নিয়ে কোন পথে হাঁটছে এবার এই তারেক রহমানের সরকার? বাংলাদেশে পাকিস্তানের বাড়তি প্রভাব কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন উঠছে শেখ হাসিনার এই মামলা এবং তার দেশে ফেরার সিদ্ধান্তে দিল্লির ভূমিকা কি হতে পারে? বিশ্লেষকদের মতে বিষয়টি পুরোপুরি আইনি এবং কূটনৈতিক সিদ্ধান্তের ওপরেই কিন্তু নির্ভর করছে।
বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন করেছে বলে। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, 2013 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয়েছিল, যা 2016 সালে আরো সহজ করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী কোনো দেশে মৃত্যুদণ্ড বা অন্তত 1 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তি অন্য দেশে আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে। তবে এই চুক্তিতে একটি ধারা রয়েছে যে অপরাধটি যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে ভারত প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে হত্যা বা গণহত্যার মতন অপরাধকে সাধারণ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হয় না। ভারত যদি মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনার বিচার রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং তিনি সেখানে ন্যায় বিচার পাবেন না, তবে ভারত এই চুক্তি বাস্তবায়নে কিন্তু আইনি দীর্ঘসূত্রতার একটা আশ্রয় নিতে পারে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি শেখ হাসিনা ঠিক কোন আইনি মর্যাদায় ভারতে অবস্থান করছেন। তবে 2024 সালে বাংলাদেশ ছাড়ার পর তাকে একটি আইডেন্টিটি সার্টিফিকেট বা ভ্রমণ সংক্রান্ত নথি দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যদি স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন তাহলে ভারত তাকে আইনিভাবে আটকে রাখতে পারবে না। তবে দিল্লি কূটনৈতিক পর্যায়ে পরামর্শ বা আলোচনা করতে পারে। শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত ওই শেখ হাসিনার নিজেরই। সে বিষয়ে অনেক আগেই আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েও দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে ভারতের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। বিশ্লেষকদের মতে ভারত আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরে বাংলাদেশ সরকারের ওপর কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা করতে পারে, যাতে মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো শাস্তির পথ বিবেচনা করা হয়। এছাড়া শেখ হাসিনার আইনজীবীরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সেই ক্ষেত্রে ভারত সরাসরি না হলেও কূটনৈতিকভাবে পরিস্থিতির ওপর কিন্তু প্রভাব ফেলার একটা সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছেন। যদিও শেখ হাসিনা যদি নিজের ইচ্ছেই বাংলাদেশে ফিরেই যায় তবে ভারতের সরাসরি কোনো আইনি ভূমিকা সেখানে থাকবে না। সব মিলিয়ে বর্তমান এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত ভারসাম্যের দিকে মোড় নিচ্ছে। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে একটা বড় ধাক্কা লেগেছিল। বর্তমান তারেক রহমানের সরকার অর্থনৈতিক বাস্তবতার কারণেই তা কাটিয়ে উঠতে চাইছে। একদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশের এই তারেক রহমানের সরকার। জাতীয় সংসদে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের লিখিত বিবৃতিতে জানানো হয়েছে যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ভারতের সঙ্গে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে 2024-25 অর্থবর্ষে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 1139 কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় 176 কোটি ডলার। ঢাকার লক্ষ্য হলো ওই রপ্তানি বাড়িয়ে এই বাণিজ্যিক ব্যবধান কমানো। কারণ দেখুন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার কিন্তু ভারত। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন ঠিক রাখতে এবং বাণিজ্যিক ঘাটতি কমাতে ঢাকা দিল্লির সঙ্গে স্বাভাবিক এবং বাস্তবসম্মত অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য। অন্যদিকে 2024 সালের জুলাই থেকে দীর্ঘ 2 বছর সম্পূর্ণ বন্ধ থাকার পর সম্প্রতি ঢাকা থেকে ভারতের কাছে ওই মৈত্রী এক্সপ্রেস আবার চালু করার একটা আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে ঢাকা প্রশাসন চাইছে 2024 সালের 19শে জুলাই মৈত্রী এক্সপ্রেস বন্ধ হওয়ার আগে সপ্তাহে যেরকম 5 দিন চলতো সেই একইভাবে পরিষেবা শুরু করা হোক। আর ঢাকা থেকে চিঠি আসতেই স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকও কিন্তু তৎপর হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে পূর্ব রেলকে সবুজ সংকেত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেই খবর। এছাড়াও আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের একাংশের প্রবল ভারত বিদ্বেষ সত্ত্বেও সেখানকার রেল পরিষেবা উন্নত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারতই।
বাংলাদেশের রেলওয়ের জন্য 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় রেলের রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেডের মাধ্যমে এই কোচগুলো সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ রেল সূত্রে খবর, কোচের সংকট কাটলে যমুনা সেতু পাবনা, ঢাকা পদ্মা সেতু যশোর এবং ঢাকা পদ্মা সেতু ফরিদপুর রুটে ট্রেন চলাচল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের কর্মকর্তাদের মতে এই রুটগুলোতে নতুন কোচ যুক্ত হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং যাত্রী পরিষেবায় এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। তবে অর্থনৈতিক সহযোগিতার সমান্তরালে প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ নতুন এবং স্বাধীন সমীকরণ তৈরি করছে, যা দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। জানা যাচ্ছে তুরস্কের আর্থিক এবং প্রযুক্তির সহায়তায় যৌথ উদ্যোগে বাংলাদেশের বগুড়া জেলায় সামরিক ড্রোন কারখানা গড়তে চলেছে তারেক রহমানের সরকার। এদিকে বগুড়া থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর। আবার বগুড়া থেকে ড্রোন প্রযুক্তির মাধ্যমে ভারতের চিকেন স্নেকের উপর নজর রাখা সহজ হয়ে যাবে ওই বাংলাদেশের পক্ষে। তাছাড়া তুরস্কের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে প্রায়ই পাকিস্তানের পক্ষ নেয়। এখন সেই তুরস্ক যদি ভারতের ঠিক পাশেই সামরিক ড্রোন তৈরি করার প্রযুক্তি প্রদান করে, তবে তা দিল্লির জন্য কিন্তু স্বস্তিদায়ক নাও হতে পারে। তবে বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারত সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে নয়াদিল্লি সামগ্রিক পরিস্থিতির ওপর কিন্তু নজর রাখছে এবং চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি কূটনৈতিক এবং নিরাপত্তার দিক থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও আগের মতন একপাক্ষিক বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অর্থনীতি এবং যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা চললেও প্রতিরক্ষা এবং ভূ রাজনীতিতে বাংলাদেশ নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রাখার চেষ্টা করবে। ফলে দুদেশের মধ্যে যা থাকবে তা হলো লেনদেন ভিত্তিক একটা সম্পর্ক। এই আবহে একটা বিষয় আপনাদেরকে না জানিয়েই পারছি না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে এক বাংলাদেশি যুবকের বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ, সাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগার পর প্রতিবাদ জানালে ওই বাংলাদেশি যুবককে মারধর করেন পাকিস্তানি নাগরিক। এই ঘটনার কারণে একেবারে ওই 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি শাসনের স্মৃতি আবার আলোচনায় চলে এসেছে। অনেকেই মনে করছেন বাঙালির জাতীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত এই স্থানে কোনো পাকিস্তানি নাগরিকের প্রকাশ্য এমন আচরণ সাধারণ মানুষের আবেগে আঘাত করা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন। তাহলে কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগে বাংলাদেশে ভিনদেশি নাগরিকদের এই ঔদ্ধত্য বাড়ছে, বিশেষ করে পাকিস্তানি নাগরিকদের? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক চাল? অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তানের এই কূটনৈতিক অতি তৎপরতা বাংলাদেশ কিভাবে সামাল দেয় এবং নিজের সার্বভৌমত্ব বজায় রাখে, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।